হ্যাঁ, এটি তো আসলে শুল্কটা মনে হলো যেন খুব হঠাৎ করেই সারা বিশ্বের মানুষের উপরে এসে পড়লো, বাংলাদেশেও কিছুটা হতবিহ্বল। তবে আমরা যদি ওইভাবে দেখি যে যেটি আপনি বলছিলেন যে আসলে কি ব্যবস্থা নেওয়া, বেশ কিছু দেশ কিন্তু আগাম এক ধরনের তাদের সতর্কতা ছিল, চিন্তাভাবনা ছিল, কিন্তু বাংলাদেশের কিন্তু ওই ব্যাপারটা তাদের মধ্যে ছিল না, যেটি কিন্তু গতকালকে যে একটা বড় মিটিং হলো আপনি জানেন, আমাদের ঘাড়ে আসবে এটা আমরা জানতাম আমরা না। অতটা হয়তো বুঝতে পারি না, বা চীন মনে করে, চীন ভারত এসব মনে করে যে বড় বড় রাষ্ট্রগুলো হয়তো এটার উপরে আসবে। তো যেটা আমি দেখলাম যে গতকালকে যে মিটিংটা করলেন প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং আদার্স অর্থনীতিবিদ বিডার লোকজন ছিলেন এখানে, সেখানেও কিন্তু কয়েকজন কর্মকর্তা বৈঠকের পর বলেছেন যে আসলে ওইভাবে আমাদের প্রস্তুতিটা ছিল না, কোনো কোনো দেশ হয়তো সেই জায়গাটা এগিয়েছে, তারা স্পেসিফিক চীনের কথা বলেছেন, ভারতের কথা বলেছেন, জাপানের কথা বলেছেন যে তাদের এক ধরনের প্রস্তুতি ছিল, দক্ষিণ কোরিয়ার কথা বলা হয়েছে। তো আমাদের আশেপাশের দেশগুলোর মধ্যে কেউ কেউ এই ধরনের প্রস্তুতি রেখেছিল, যেটা আমাদের ছিল না। তো তারপরেও বাংলাদেশ সরকার কিন্তু মানে বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। গতকালকে রাতে যমুনাতে বৈঠক করেছেন, যেটি প্রধান উপদেষ্টা আপনি জানেন যে ইতিমধ্যে তিনি এই ব্যাপারটা মার্কিন প্রশাসনের সাথে সরাসরি কথা বলবেন বলে তিনি এটি সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া এই সিদ্ধান্তটা যেন 3 মাসের জন্য স্থগিত করা যায়, এটার জন্য একটা আহ্বান জানানো এবং চিঠি দেওয়া মার্কিন সরকারকে, সেই ব্যাপারটা তারা রেখেছেন। পাশাপাশি যে মার্কিন পণ্যের উপর মানে বাংলাদেশের যেসব পণ্য আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সেখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ শুল্ক কিন্তু কোনো কোনো পণ্যের উপর 611%, এটা হচ্ছে সর্বোচ্চ শুল্ক, এবং সর্বনিম্ন 0% আছে, সেটি হচ্ছে আপনি জানেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এবং কিছু ক্ষেত্রে আছে জাহাজ কাটা এই ধরনের যেগুলো, এগুলোতে তেমন একটা শুল্ক নাই। গাড়ির উপরে 400-র উপরে % শুল্ক দিয়ে গাড়ি আনা হয়েছে, বা এটি সিসির উপরে যে ডিপেন্ড করে। ফলে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা এটা চিন্তা করা হচ্ছে যে শুল্ক কিছু কমানো যায় কিনা, মানে যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করা হবে সেটা। পাশাপাশি আর একটা জিনিস সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে সুতা আসে, তো এই সুতা আসলে গুদামজাত করা যায় না, আপনি আসবেন ব্যবহার করবেন আবার সেটা শুল্কমুক্ত একটা ইসে থাকে। এখন চাচ্ছে যে সুতা বেশি করে সুতা আমদানি করে যেন ব্যবসায়ীরা গুদামজাত করতে পারেন, সেই রকম একটা সুবিধা দেওয়ার কথা কিন্তু চিন্তা করা হচ্ছে। এছাড়া সেখান থেকে একটু বেশি পণ্য আমদানি করা যায় কিনা যুক্তরাষ্ট্র থেকে, সেটি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে কৃষি পণ্য, তারপরে পশু, যেটা আমরা মাংসের জন্য যে গরুর মাংস বা আদার্স যে কোনো মাংস হতে পারে, সেগুলো আমদানি করার ব্যাপারে, হিমায়িত মাংস আমদানি করার ব্যাপারে একটা চিন্তাভাবনা করা হয়েছে। কৃষিক্ষেত্রের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যেটি 0% ট্যাক্স দিয়ে আনা যায় কিনা, বা সেই সব পণ্য আরও বেশি করে আমদানি করা যায় কিনা, সেটা তারা দেখার চেষ্টা করতেছেন। এছাড়া গ্যাস টারবাইনের বিষয়টা আসছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব জায়ান্ট কোম্পানি বাংলাদেশে আছে, যেমন শেভরন, তারপরে আমরা যদি বলি যে এমএস গার্মেন্টসের যেসব কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর জন্য বাংলাদেশের যে রপ্তানি প্রক্রিয়াজাতন কোম্পানি, সেই মানে তাদের জন্য আলাদা অর্থনৈতিক জোন তৈরি করা যায়, তাদের দেওয়া সুযোগ দেওয়া, এই ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর কথা কিন্তু চিন্তা করা হচ্ছে। এবং পাশাপাশি শুল্ক কীভাবে আরেকটু কমানো যায় সেই বিষয়টা নিয়েও কিন্তু আমেরিকান পণ্যের উপরে সেটি নিয়েও আলোচনা হচ্ছে। ফলে এটি একটি আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং হচ্ছে যে এটি আসলে কতটা কার্যকর হবে না হবে সেটি তো আসলে বলা যায় না, কারণ যুক্তরাষ্ট্র এটি দিয়েছে, এটা তার সিদ্ধান্তটা তার উপরে। তো এখানেই হচ্ছে প্রশ্নটা আপনার কাছেও আমি যে বলবো যে বাংলাদেশ সরকার হয়তো তার মতো করে উদ্যোগ নেবে, নানা ধরনের কাজ করছেন, কিন্তু যুক্তরাষ্ট্র কি আসলে এই, যদিও তারা বলেছেন আলোচনার পথ খোলা আছে, কিন্তু তাহলে এত ভেবেচিন্তে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা কি এত দ্রুত তারা সমাধানে যাবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা ট্রাম্প কিন্তু মানে একদিনের সিদ্ধান্ত কিন্তু না, তিনি তার নির্বাচনী প্রচারের সময় কিন্তু এই বিষয়টি বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে তার আগের মেয়াদে তিনি চীনের উপর শুল্ক আরোপ করে অনেক মার্কিন যে বাণিজ্য বা শিল্পকে অনেক সুরক্ষা দিতে পেরেছিলেন, রক্ষা করতে পেরেছিলেন। সেই ব্যবস্থাটি তিনি এবার আরও কঠোরভাবে মানে ইন্টারফেয়ার করি, যে আমরা কিন্তু কানাডা এবং মেক্সিকোর কথা এসেই শুনেছিলাম যে তাদের উপর শুল্ক আরোপ। তো এটি সারা বিশ্বব্যাপী হবে, মানে এত এত দেশের উপরে হবে, এটা কি আপনি আশা মানে এরকম প্রত্যাশা কি বিশ্বের ছিল মানুষের? এইটা যে একসঙ্গে এরকম 77টা দেশের উপর হবে, এমনকি এমন দেশের উপর হয়েছে যেখানে পেঙ্গুইন ছাড়া কেউ থাকে না, মানুষই নেই সেখানে। তো এইটা ধরেন কারোরই এক্সপেকটেশনের বা প্রত্যাশার মধ্যে ছিল না, যে ধরেন আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে বাংলাদেশের প্রস্তুতি সেভাবে ছিল না, কারণ আমরা কতটুকু করি, মাত্র $8.5 বিলিয়ন, সর্বোচ্চ $8.5 বিলিয়ন রপ্তানি করি, সেইখানে আমাদের তাদের সঙ্গে বাণিজ্যের পার্থক্য হচ্ছে $6.2 বিলিয়ন, মানে $620 কোটি। আর চীনের সঙ্গে তাদের বাণিজ্যের ঘাটতি হচ্ছে $292 বিলিয়ন।
সুতরাং আমরা তো কোনো আলোচনায় আসার মতো না, কিন্তু তারপরেও কিন্তু আমাদের উপর 37% শুল্ক বাড়িয়ে দিয়েছেন এবং মানে 52% এটা বিশাল। কিন্তু এইটা আপনি যেটা বলছিলেন যে নানা ধরনের পদক্ষেপের কথা, এক হচ্ছে যে শুল্ক কমানো, শুল্ক কমিয়ে লাভ যে হয় না তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া বা ভারত পেয়ে গেছে যে লাভ হয় না। এখন হচ্ছে যে আপনি আমদানি বাড়াবেন, আপনি অনেকগুলো পণ্যের কথা বললেন যে আমদানি বাড়াবেন। এখন আমদানি আমরা কোনগুলো করি? আমদানি করি তো সেইগুলোই যেগুলো আমাদের ধরেন যে আমাদের প্রয়োজন, আমাদের দেশে এসে ব্যবসায়ীরা যেটা বিক্রি করতে পারবেন সেটাই আমদানি করবেন। একটু ইন্টারফেয়ার করি যে বৈঠকে কিন্তু এটা নিয়ে বারবারই আলোচনা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা আমদানি বাড়ানোর কথা বলছি, কিন্তু আমদানি যদি ওখান থেকে বাড়ানো হয় তাহলে সেটা খরচ অনেক বেড়ে যায়, আনার খরচটা অনেক বাড়ে। কিন্তু এটা যদি আমরা প্রতিবেশী ভারত বা পাকিস্তান বা চীন থেকে আনি, আমদানি স্বাভাবিক সেটা পরিবহন খরচটা অনেক কম হয়। ফলে মানে আমদানি আমরা বাড়াবো এটা আসলে কিন্তু খুব সহজ না। এটা কিন্তু দুটোই ট্যারিফ এবং আমদানি দুটোই মানে শুল্ক কমাবো বা আমদানি বাড়াবো দুটোই কতটা লজিক্যাল সেটাও তার নিশ্চয়ই যারা এ নিয়ে আলোচনা করছেন তারা ভেবে দেখবেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এইটা করতে গিয়ে আমরা আবার যেন বাজারটাকে না হারাই, কারণ অনেক দিন ধরে চেষ্টা করে কিন্তু যদি বলি আমাদের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সবচেয়ে বড়, এককভাবে ইউরোপীয় ইউনিয়ন তো অনেক দেশের সমষ্টি, হ্যাঁ যুক্তরাষ্ট্র। ফলে এই আমেরিকার বাজারটাকে আমাদের হারানো বা কোনোভাবেই এইটাকে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এর সঙ্গে আসলে এদেশে লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের ভবিষ্যৎ জড়িত আছে, মালিক তো না, মূলত শ্রমিকরা জড়িত আছে। সুতরাং আমাদের কোনো না কোনো এমন কোনো উপায় খুঁজে বের করতে হবে যাতে দুই পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন একটা তৈরি করা যেতে পারে। তো এখন একটা প্রসঙ্গ স্বাভাবিকভাবে আসছে যে আমরা বাংলাদেশ অবশ্যই এটা নিয়ে চিন্তার কারণ আছে, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে তো এক ধরনের যুদ্ধের মতো তৈরি হয়েছে, বাণিজ্য যুদ্ধ বলতে চাই যে ধরনের শব্দ আমরা বলি, যেমন চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। এর মধ্যে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া তো সরাসরি যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ মিত্র ছিল। তো তাদের এই তিনটা দেশ যারা প্রচুর পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এবং তাদের থেকে হয়তো আমদানিও হয়তো পরিমাণ কম হলেও আমদানি করে, তো তারা আসলে কি করছে? চীনের কথা, চীন আসলে তো সবকিছুর লক্ষ্য বলা হচ্ছে চীন কিন্তু সঙ্গে সঙ্গে 34% মানে একেবারে 1-2 দিনের মধ্যেই তার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, একদম পাল্টা। আগেও যখন ট্রাম্প 20% শুল্ক আরোপ করেছিলেন, চীন কিন্তু পরের দিনই 20% শুল্ক আরোপ করে দিয়েছে। এখন 34% আরোপ করেছে, আবার তারাও 34% শুল্ক আরোপ করেছে, যেটা মানে ট্রাম্প সাহেব বলে বসছেন যে না চীন কিন্তু এটা ভালো করলো না, এটা কিন্তু তারা ঠিক করছে না, কিন্তু এর বাইরে কিন্তু তিনি আর কোনো কথা বলতে পারেননি। সবচেয়ে মজার বিষয় হলো যে কথাটা আপনার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক, উনি একজন অর্থনীতিবিদ, ওনার নাম রিচার্ড উলফ বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই মানে এত বহুদা বিভক্ত বিশ্বকে সবচেয়ে একটা উপকার করেছেন। তিনি এই তার এই সিদ্ধান্ত, এই যে ট্যারিফ সিদ্ধান্ত, শুল্ক আরোপের সিদ্ধান্ত বিশ্বের সব দেশগুলোকে এক কাতারে এনে দাঁড় করিয়েছে। ফলে বিশ্বের শত্রু মিত্র সব মিলিয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছে। ঠিক এইখানেই হচ্ছে যে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া, যে তিনটি দেশের কথা আপনি বললেন, এই তিনটি দেশের মধ্যে বৈরিতা কিন্তু সাংঘাতিক। আপনি জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে দেখেন, এই জাপান এবং দক্ষিণ কোরিয়া কিন্তু, বিশেষত দক্ষিণ কোরিয়া কিন্তু জাপানকে একেবারেই দেখতে পারে না, বিশেষত তাদের অতীতের তিক্ত অভিজ্ঞতা। আপনি একইভাবে চীনও কিন্তু জাপানকে দেখতে পারে না। কিন্তু যদি দেখেন যে এই তিনটি দেশ কিন্তু ইতিমধ্যে এক জায়গায় চলে আসছে। এই ট্রাম্প ঘোষণা করেছেন 2 এপ্রিল, যিনি তাদের নতুন স্বাধীনতা দিবস হিসাবে দাবি করছেন যে তাদের জন্য নতুন স্বাধীনতা দিবস। তার আগে 30 মার্চ সিওলে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের বাণিজ্য মন্ত্রীরা কিন্তু মিটিং করেছেন এবং মিটিং করে তারা তাদের মধ্যে বাণিজ্য কিভাবে বাড়ানো যায় এই তিন দেশের মধ্যে সেটা নিয়ে করছেন। এবং এমনকি এইটার কথাও তারা ভাবছেন যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা যায় কিনা, যে তিন দেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারে কিনা, তাহলে কোনো ধরনের শুল্ক লাগবে না।